আমরা অনেকেই, বিশেষ করে অবিবাহিতরা, ঘুমানোর পর স্বপ্নের টুকটাক ইটিস পিটিস বা রোমান্স করেই থাকি, তাই না? ঘুম ভাঙলে একটু লজ্জা লাগে, আবার মজাও লাগে। কিন্তু ভাবুন তো, স্বপ্নে যার সাথে আপনি এসব উল্টাপাল্টা কাজ করছেন, সে আসলে কোনো সাধারণ মানুষ নয়, বরং একটা ভয়ঙ্কর জিন, যে প্রতি রাতে মানুষের রূপ ধরে আপনার বিছানায় আসছে শুধু আপনার শরীরকে ভোগ করতে। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা এক্সপ্লেন করতে চাচ্ছি 2025 সালের অন্যতম হাড় হিম করা ইন্দোনেশিয়ান হরর মুভি পেনগান্তিন সেতান, যেখানে এক মেয়ের এই ইটিস পিটিসের অভ্যাসটাই তার জীবনের সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়ায়। তো চলুন আর দেরি না করে মূল গল্পে যাওয়া যাক। মুভির শুরুতে আমরা দেখি এসা নামের একটি মেয়ে, যার সাথে এই ঘটনাটি বাস্তবে ঘটেছিল, সে পডকাস্টে এটি বলছিল, আর সেটা আমরা স্বপ্নের মতো দেখতে পাচ্ছিলাম। স্বপ্নের ভেতর ইচা ভিন্ন একটা দুনিয়াতে ছিল, যেখানে চারপাশটায় অনেক সুন্দর করে সাজানো গোছানো। তার সামনে একটি ঘর ছিল, সেখানে যাওয়ার পর তার মনের মতো একটি হ্যান্ডসাম পুরুষকে সে দেখতে পায়। ছেলেটা এতই আকর্ষণীয় ছিল যে এসা নিজেকে আর সামলাতে পারে না। সে ওই ছেলের সাথে গভীর ইটিসপিটিসার রোমান্স করতে থাকে। শুধু আজকেই না, প্রতি রাতেই সেই ছেলের সাথে ওই একই জায়গাতেই এসা এইভাবে রোমান্স করতে থাকতো, যা এসার ভীষণই ভালো লাগতো। স্বপ্নের ভেতর এসার সাথে রোমান্সের সময় ছেলেটা তার কাপড়ের বোতামগুলো খুলে দিচ্ছিল, কিন্তু আমরা বাস্তবে তখন দেখি যে এসার সেই বোতামগুলো কোনো শক্তি দ্বারা একা একাই খুলে যাচ্ছিল। অর্থাৎ স্বপ্নের ভেতর যা যা তার সাথে ঘটছিল, বাস্তবেও তেমনটাই তার সাথে হচ্ছিল। এরপর আমরা হঠাৎই দেখি যে বাস্তবে এসার সাথে কোন এক ভয়ঙ্কর শয়তান ইন্টিমেট হচ্ছিল। এসা কখনোই এই বিষয়টা বুঝতে পারেনি। সে ভাবত স্বপ্নের ভেতরেই ওই ছেলেটার সাথেই এসব সে করছিল। এরপর হঠাৎই কলিং বেল বেজে ওঠে, আর এসার ঘুম ভেঙে যায়। অন্যদিনের মতো আজকেও এসার মনটা অনেকটাই ফুরফুরে ছিল সেই স্বপ্নটা দেখার পর, কেননা এই স্বপ্ন তাকে বাস্তবের মতোই ফিলিংস দিচ্ছিল। এরপর এসা বিছানা থেকে উঠে গিয়ে দরজাটি খুলে দেয়, আর সেখানে আমরা দেখি এসার হাজব্যান্ড এরিয়েলকে, যে কিনা কোনো এক সিকিউরিটি গার্ডের জব করত। আর আজকে ওভারটাইম কাজ করার জন্য অনেকটাই রাত হয়ে গিয়েছে। নিয়মিত এইভাবে বাসায় দেরি করে আসার জন্য এরিয়েল আর এসার বৈবাহিক সম্পর্কটা মোটেও ভালো ছিল না। ইসা এরিয়েলকে তার জ্যাকেটটা সঠিকভাবে রেখে খাবার খেতে বসতে বলে। এরিয়েল তার কথা মতোই জ্যাকেটটা ঠিক জায়গাতে রেখে দেয়, কিন্তু সেই ভয়ঙ্কর শক্তিটা জ্যাকেটটাকে ফেলে দেয়। আর এই বিষয়টা নিয়ে ইচা আর এরিয়েলের মধ্যে আবারও কথা কাটাকাটি শুরু হয়। আসলে এই শক্তিটাও চাচ্ছিল ইচা আর এরিয়েলের মধ্যে যেন সম্পর্কটা মোটেও ভালো না চলে। তাদের মধ্যে এতটাই ঝামেলা হয় যে এরিয়েল রাতে কিছু না খেয়ে ঘুমোতে চলে যায়। পরদিন ইচা তার কাজে যায়। সে কাজে মোটেও মন বসাতে পারছিল না। এটা দেখে লেন্ডা নামে এক মেয়ে, যে ইচার সাথেই একসঙ্গে কাজ করত, সে বুঝতে পারে যে ইচার অবশ্যই তার হাজব্যান্ডের সাথে গতকাল আবারও ঝামেলা হয়েছে। ইচা ও লেন্ডা এই বিষয়টা নিয়ে তারা বিভিন্ন রকম আলোচনা করছিল। এখান থেকে আমরা জানতে পারি যে ইচা ও এরিয়েলের বিয়ে হওয়া প্রায় 3 বছর হয়েছে। তারা বিয়ের আগে খুবই খুশি ছিল। ইচা বলে যে এরিয়েল নাকি এখন আর রোমান্টিক নেই, সে আগের মতো আর কোনো রকম সারপ্রাইজ বা কোনো গিফট করে না ইচাকে। এছাড়াও তারা দুইজন লাস্ট কবে ঘনিষ্ঠভাবে সময় কাটিয়েছে সেটাও তার মনে নেই। তখন লেন্ডা বলে ওঠে যে তুমিও তো লাস্ট কবে সাজগোজ করে এরিয়েলের সামনে গিয়েছো, সেটা কি তুমি বলতে পারবে? লেন্ডা বিভিন্নভাবে ইচাকে বোঝাতে শুরু করে। এরপর ইচা ঠিক করে যে আজকে রাতে সে সাজগোজ করে এরিয়েলের সামনে যাবে, আর তাকে মন ভরে ভালোবাসা উজাড় করে দিবে। ওইদিকে আবার দেখি এরিয়েলকে
তারই সিনিয়র বোঝাচ্ছিল যে তোমাদের মধ্যে ঝামেলা হওয়ার একটাই কারণ, তুমি তোমার ওয়াইফকে ভালো মতো সময় দাও না। কিন্তু এরিয়েল বলেছে, আমি যে ওভারটাইম কাজ করি সেটা তো আমার এবং আমার ওয়াইফের ভালো থাকার জন্যই করি। এরপর দেখি অন্য দিনের মতো আজকেও এরিয়েল দেরি করেই ওভারটাইম শেষ করে বাসায় ফিরেছে। কিন্তু ইচার মধ্যে আজকে অনেকটাই পরিবর্তন। সে নিজেই এরিয়েলের জ্যাকেটটা খুলে দেয়, এমনকি এরিয়েল আসার আগেই তার জন্য চা তৈরি করে রেখেছিল ইচা। এরিয়েলের এই বিষয়গুলো খুবই ভালো লাগে। এরপর তারা একে অপরের সাথে ঘনিষ্ঠ হওয়া শুরু করে। যে সময়টার জন্য আমাদের মতো সিঙ্গেল ছেলেমেয়েরা কত দিন, কত মাস, কত বছরের পর বছর অপেক্ষা করে, কিন্তু সবই কপাল। আচ্ছা যাই হোক, তারা একে অপরের সাথে ঘনিষ্ঠ হওয়ার সময় হঠাৎ করে লাইটগুলো লাফাতে শুরু করে। আর তখনই আমরা দেখি যে সেখানে ইচা এরিয়েলের সাথে সেই ভয়ঙ্কর শক্তিটাও উপস্থিত, এবং সেও ইচার সাথে ঘনিষ্ঠ হচ্ছিল। তারা যখন কাজ সেরে ইচা ঘুমোচ্ছিল, তখন সে দেখে যে সে ওই বাড়ির মধ্যে শুয়ে আছে। আর সেখানে ওই হ্যান্ডসাম ছেলেটি একটা ফুল নিয়ে আসে, আর সেই ফুলটা ইচার পেটের উপর রেখে দেয়। আর তার কানে কাছে বলে, তুমি চাইলেও আমার কাছ থেকে দূরে যেতে পারবে না, তুমি শুধুই আমার। এরপর ইচা সেই বিছানা থেকে উঠে পালানোর চেষ্টা করে, দরজাগুলো খোলার অনেক চেষ্টা করে, কিন্তু সে পারে না। আর তখনই হঠাৎ করে সেই হ্যান্ডসাম ছেলেটি ইচার সামনে এসে ভয়ঙ্করভাবে তাকিয়ে থাকে। আর তখনই ইচার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর ইচা অনেকটাই আতঙ্কিত অবস্থায় ছিল। এর মধ্যেই আবার সে ওই ফুলটা বিছানার উপর দেখতে পায়, যেটা দেখে আরও সে দুশ্চিন্তায় পড়ে যায়, কেননা সেই ফুলটা তো এখানে থাকার কথা ছিল না। এরপর ইচা নিচে আসে, যেখানে সে দেখে যে এডেল তার জন্য রান্না করে রেখেছে। এরপর তারা দুজনে একসাথে খাওয়া দাওয়া সারে। আর এরিয়েল তাকে জানায় যে তাদের মধ্যে এখন পর্যন্ত যেসব সমস্যা ছিল সব কিছুই আস্তে আস্তে তারা ঠিক করে নেবে। এখন তারা সব কিছুই নতুন করে শুরু করবে। এরপর ইচা তার অফিসে যায়, যেখানে এরিয়েল নিজেই স্কুটিতে করে তাকে অফিসে ড্রপ করে দিয়ে আসে। লেন্ডাও এই বিষয়টা দেখে, আর সে খুব খুশি হয়। এরপর ইচা মনোযোগ দিয়ে তার কাজগুলো করছিল। ঠিক এই সময় হঠাৎই সে একটা বক্সের উপর সেই ফুলটা দেখতে পায়। সে যখনই ওই ফুলটা নিতে যাচ্ছিল, হঠাৎই সামনে থেকে কে যেন ফুলটা নিয়ে নেয়। ইচা যখন ভয়ে ভয়ে সামনে দেখছিল, তখন হঠাৎ করেই দেখে যে সেই স্বপ্নের ওই লোকটাই এখানে উপস্থিত। সেই লোকটা আস্তে আস্তে ইচার দিকেই এগোচ্ছিল। ইচা এই সময় সামনে থাকা একটা গ্লাসে দেখে যে সেখানে ওই লোকটা নেই, তার পরিবর্তে এক ভয়ঙ্কর কোনো অবয়ব। এর মধ্যে আবার ইচার বমি পাচ্ছিল, তখন সে দৌড়ে বাথরুমে এসে বমি করা শুরু করে। তখন আমরা তার পেছনে সেই ভয়ঙ্কর সত্তাকে দেখতে পাই। ইচাকে বাথরুমে ছুটে আসা দেখে লেন্ডাও বাথরুমে আসে, তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে তোমার, কিন্তু ইচা কিছু না বলে সেখান থেকে চলে যায়। লেন্ডা কিছুটা অবাক হয়। এর মধ্যে সে আবার পেছনের দিকে তাকায়। সে দেখে যে ইচা সেখানে বমি করেছে, যেখানে শুধুমাত্র রক্ত ছিল, আর রক্তের মধ্যে কিছু পোকা ছিল। এরপর দেখা যায় ইচা তার ছোট বোন এমার সাথে দেখা করতে গিয়েছে। তারা বিভিন্ন বিষয় নিয়ে গল্প করছিল। এই সময় বোঝা যায় যে ইমা তার বয়ফ্রেন্ড ডেস্টার সাথে ব্রেকআপ করতে যাচ্ছিল, কেননা ডেস্টা তাকে ঠিকমতোভাবে সময় দিতে পারে না। ইচা তখন লেন্ডার মতো করেই তাকে বোঝানো শুরু করে। এর মধ্যে আবার ইমা বলে ওঠে যে সে তার বাবা মার সাথে দেখা করতে গিয়েছিল, তারা যেন খুব তাড়াতাড়ি দাদু দিদা হতে পারে সেটাই ইচাকে বলতে বলেছে। কিন্তু ইচার এদিকে আবার সমস্যা ছিল, তার বাচ্চা কনসেপ্ট হচ্ছিল না, এই জন্য সে ওষুধও খাচ্ছিল। এরপর ইচা এরিয়েলকে তার ওষুধ আনার জন্য মেসেজ করে। ওইদিকে আবার আমরা দেখি যে এরিয়েল কাজ শেষে বের হয়ে আসছিল, আর সামনে সে হঠাৎই সে ইচাকে দেখতে পায়। কিন্তু ইচা তো এখানে তার বোনের সাথে বসেছিল। এরিয়েল ইচাকে
ডাকতে ডাকতে এগিয়ে যায়, কিন্তু ঈশা সেখান থেকে হঠাৎ করেই কোথাও যেন উধাও হয়ে যায়। এরপর এরিয়েল আবার ঈশার কান্না ও চিৎকার শুনতে পায়। সেটা শুনে সে এগিয়ে গেলে দেখে যে ঈশা সেখানে অদ্ভুতভাবে দাঁড়িয়েছিল। এরপরই আবার সে চিৎকার শুরু করে। দেখে মনে হয় যে তার প্রসব যন্ত্রণা হচ্ছিল। এইদিকে এরিয়েল বলছিল, ঈশা ঈশা তোমার কি হয়েছে, এটা বলছিল, আর সে আস্তে আস্তে সামনে এগোচ্ছিল। এরই মধ্যে ঈশা সেখানে একটা ডেমন চাইল্ড প্রসব করে, যে কিনা হামাগুড়ি দিয়ে এরিয়েলের দিকেই এগিয়ে আসছিল। ঈশা আবার এরিয়েলের দিকে তাকিয়ে একটা শয়তানি ভয়ঙ্কর মুচকি হাসি দেয়, যেটা দেখে এরিয়েল ভীষণই ভয় পায় আর সেখান থেকে দ্রুতই সে পালানোর চেষ্টা করে। তখনই সেখানে এরিয়েলের সেই সিনিয়র কলিগ চলে আসে। সে আসা মাত্রই সেখানে সব কিছুই নর্মাল হয়ে যায়। এরিয়েল তাকে কিছুই বলে না, সে চুপচাপ বাসায় চলে আসে। বাসায় এসে এরিয়েল কিছুটা উদাসীন হয়ে থাকে। এরপর ঈশা তাকে ডাকলে এরিয়েল তার মেডিসিনগুলো তাকে দেয় এবং বলে যে আগামীকাল মহবক্সারি তার বডি ম্যাসাজের জন্য আসবে। এরপর তারা দুইজনেই ঘুমোতে যায়। তারা দুইজনে অনেকটাই দুশ্চিন্তায় ছিল তাদের সাথে ঘটা সেই অলৌকিক ঘটনাগুলোর জন্য। পরদিন সকালে মহবক্সারি ঈশার বডি ম্যাসাজ করে দিচ্ছিল। ঈশার পেটে ম্যাসাজের সময় সে বলে যে ঈশার পেটে 3 মাসের সন্তান রয়েছে। এটা শুনে এরিয়েল অনেকটাই অবাক হয়ে যায়, কেননা সে গত 2 দিন আগে এবং প্রায় 6 মাস আগে তারা দুজন ঘনিষ্ঠভাবে সময় কাটিয়েছিল। এর মাঝখানে শুধু তারা ঝগড়াই করে গিয়েছে। কিন্তু এরিয়েল এখন পর্যন্ত ঈশাকে এই বিষয় নিয়ে কিছু বলে না, সে নর্মালিভাবেই থাকে। এরপর ঈশা তার অফিসে যায় এবং প্রেগনেন্টের বিষয়টা নিয়ে সবাইকে বলে। কিন্তু লেন্ডা এই বিষয় নিয়ে কিছুটা চিন্তায় ছিল, কেননা গতদিন সে দেখেছিল ঈশার বমিতে পোকামাকড় ছিল। লেন্ডা এই বিষয়টা নিয়ে ঈশাকে বলে, কিন্তু ঈশা তার কথাতে কোনো রকম পাত্তা দেয় না। ঈশা ভাবে যে তার প্রেগনেন্ট হওয়াতে লেন্ডার হয়তো বা হিংসে হচ্ছে। অন্যদিকে এরিয়েল এই বিষয়টা নিয়ে হতাশ হয়েছিল। সে তার সিনিয়রের সাথে এটা নিয়ে বিস্তারিত শেয়ার করে। তার সিনিয়র তাকে বলে যে কালকে তুমি কাজে এসো না, তোমার পরিবর্তে আমি কোনো ব্যবস্থা করে নেব। তুমি তোমার স্ত্রীকে এই বিষয়টা নিয়ে সরাসরি জিজ্ঞাসা করো। এরপর এরিয়েল তার বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। ঠিক তখনই পার্কিং অংশ থেকে গাড়ির ভেতরে বাচ্চার কান্নার আওয়াজ আসতে শুরু করে। এরিয়েল মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে গাড়ির চারপাশ ঘুরে এবং দেখার চেষ্টা করে ভেতরে আসলে বাচ্চা আছে কিনা, কিন্তু সে কিছুই দেখতে পায় না। এরপর আবারও সে বাচ্চার কান্নার আওয়াজ আসতে শুরু করে। তখন এরিয়েল আবারও গাড়ির ভেতরে উকি দেয়। ঠিক তখনই সে বাচ্চাটা ভয়ঙ্কর রূপে সেখানে উপস্থিত হয়, যা দেখে এরিয়েল খুবই ভয় পেয়ে যায় আর সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর পেছনে আমরা দেখি ওই শয়তানটা সেখানে বাচ্চাটাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। এরপর এরিয়েল বাসায় যায় আর ঈশার ফোন চেক করে যে তার কারোর সাথে কোনো রকম রিলেশন আছে কিনা। সে দেখে যে ড্যানি নামে এক ফ্রেন্ডের সাথে ঈশার কথা হয়, যে কিনা তার স্ত্রীর সাথে সম্পর্ক মোটেও ভালো যাচ্ছিল না। এরিয়েল ঈশাকে জিজ্ঞাসা করে যে আচ্ছা তুমি কি ড্যানির সাথে দেখা করেছো? ঈশা তখন বলে যে হঠাৎ এই প্রশ্ন, তুমি কি আমাকে সন্দেহ করছো? তখন এরিয়েল বলে যে আমরা ঘনিষ্ঠভাবে সময় কাটিয়েছি 2 দিন হলো, আর তোমার প্রেগনেন্ট হওয়া 3 মাস চলছে। তোমার কাছে কি এটার কোনো সঠিক উত্তর আছে? ঈশা তখন বলে যে আচ্ছা, কালকে ডক্টরের কাছে যাব, সেখানে সব কিছু প্রমাণ হয়ে যাবে। পরদিন তারা দুইজনের ডাক্তারের কাছে আসে। সেখানে চেক আপ করলে দেখা যায় যে ঈশার পেটে কোনো রকম বাচ্চাই ছিল না। এটা শোনার পর ঈশা এবং এরিয়েল দুইজনেই হতাশ হয়ে যায়। পরদিন কাজে গেলে ঈশা লেন্ডার সাথে এটা নিয়ে শেয়ার করে। ঈশার বমির সাথে রক্ত ওঠা এবং সেখানে পোকামাকড় থাকা, এই বিষয়টা লেন্ডার মোটেও স্বাভাবিক লাগছিল না। সে ঈশাকে এক উস্তাদের কাছে নিয়ে যেতে চায়। লেন্ডা ও ঈশা সেই উস্তাদের কাছে পৌঁছায়। উস্তাদ দেখে যে ঈশার পিছনে সেই হ্যান্ডসাম ছেলেটি দাঁড়িয়ে আছে। তখনই ওস্তাদ এই বিষয়টা সব কিছুই বুঝে ফেলে।
কিন্তু ওস্তাদ ইসাকে এটা নিয়ে কিছু বলে না। সে শুধু বলে যে কিছু কিছু জিন রয়েছে যারা মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক করে, আর এর ফলে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা লেগেই থাকে। ওস্তাদের এই কথাগুলো শুনে ইসা কিছুটা রেগে যায়, আর সে এখান থেকে চলে যায়। লেন্ডা ইসাকে তার বাসায় রেখে চলে আসছিল। ঠিক এই সময় সামনে একটা বিড়াল ছানা বের হয়। লেন্ডা সে বিড়াল ছানাটাকে রাস্তার সাইডে রেখে চলে আসছিল। তখনই আবার বিড়াল ছানাটা মিউ মিউ করে ডাকতে থাকে। লেন্ডা ভাবে যে সে বিড়াল ছানাটা হয়তোবা তার সাথে সাথে চলে আসছে, তাই সে আবার সেখানে যায়, কিন্তু বিড়াল ছানাটিকে দেখতে পায় না। পাশে থেকেই আবারও মিউ মিউ করে ডাকতে থাকে। লেন্ডা যখনই সামনে এগিয়ে সে বিড়াল ছানাটাকে দেখার চেষ্টা করছিল, তখন সেখানে বিড়াল ছিল না, সেখানে ওই জিনটাই ভয়ঙ্কর রূপে বসেছিল। লেন্ডা সেখান থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু জিনটা তাকে সেখানেই মেরে ফেলে। আর এই সব কিছুই ইসা তার স্বপ্নে দেখতে পাচ্ছিল। ইসা বিছানা থেকে উঠে দৌড়ে সেই জায়গাতে চলে আসে, আর সেখানে দেখে যে লেন্ডার মৃতদেহটা ভয়ঙ্করভাবে পড়ে আছে। এরিয়েলও সেই জায়গাতে চলে আসে, সে ইসাকে সামলাচ্ছিল। এরই মধ্যেই তারা দুজনে খেয়াল করে যে ইসার পেটটা অনেক বড় হয়ে গেছে, যা প্রায় 8-9 মাসের মতো হবে। বাসায় ফেরার পর ইসা তার স্বপ্নের কথা এবং তার সাথে ঘটা সব কিছুই এরিয়েলের সাথে শেয়ার করে। এরপর এরিয়েল, ইসা এবং তার ছোট বোন এমা, তারা 3 জন মিলে সেই ওস্তাদ জেনের কাছে যায়। এরপর ওস্তাদ তার শক্তি দ্বারা সেই জিনটাকে ইসার শরীরে নিয়ে আসে। তখন সেই জিনটা বলে যে আমার স্ত্রীকে কে কষ্ট দিচ্ছিল তাকে আমি এখনই শেষ করে দেব, কিন্তু ওস্তাদ তাকে জানায় যে এটা তোমার স্ত্রী নয়। এরপর ওস্তাদ তার শক্তি দ্বারা আবারও সেই জিনটাকে তার শরীর থেকে দূর করে দেয়, এবং ওস্তাদ তাদেরকে একটা আয়াত দেয় যেটা তাদেরকে রেগুলার পড়তে হবে। এরপর তারা প্রায় 14 দিন ধরে এই আয়াতটি নিয়মিত পড়তে থাকে। তাদের জীবনে আর কোনো রকম সমস্যা ছিল না, এমনকি ইসাও সেই স্বপ্নটা আর দেখতো না। কিন্তু হঠাৎ করে একদিন আবার এরিয়েলকে শহরের বাইরে যেতে হবে তার কাজের জন্য। ইসা আজকে বাসায় একা ছিল, সে সব কাজ সেরে আয়াত পড়ছিল। ঠিক সেই সময়ে পাশে থেকে শব্দ আসে, কিন্তু সে গিয়ে দেখে যে সেখানে কিছুই ছিল না। পরিবেশটা এমন তৈরি হয় যে মনে হচ্ছিল সেই জিনটা আবারও ফিরে আসছিল। রাতটা এইভাবেই কেটে যায়। পরদিন ইসা কাজে যায়। কাজ করার সময় হঠাৎ করেই তার কলিগরা তার দিকে ভয়ঙ্করভাবে তাকিয়ে থাকে, আর তাকে বলে যে ইসা তুমি শুধু আমার। এরপর ইসা তার বাড়িতে ফেরে, আর সে তার ছোট বোন ইমাকেও ডাকে তার সাথে থাকার জন্য। ইসা এরিয়েলকে সব কিছু জানায়। এরিয়েল আবার ইমার সাথে কথা বলতে চায়। ইমাকে সে বলে যে তুমি ইসাকে ভুলেও ঘুমোতে দিবে না, কেননা এর আগে ইসা যখন ঘুমিয়েছিল তখন সেই জিনটা এসে লেন্ডার উপর আক্রমণ করে মেরে ফেলেছিল। তাই এবারও যদি ইসা ঘুমোয় তাহলে সেক্ষেত্রে ওই জিনটা আবারও আক্রমণ করতে পারে। ইসা ও ইমা দুইজনেই শুয়েছিল। ইমা চেষ্টা করছিল গল্প বলে ইসাকে জেগে রাখার জন্য, কিন্তু গল্প শুনতে শুনতে ইসা হঠাৎ করেই ঘুমিয়ে পড়ে। ইমা তাকে ডেকে ডেকে তুলতে পারে না। ইসার হাত ধরে যখন ঝাঁকুনি দিয়ে তাকে ডেকে তোলার চেষ্টা করছিল, তখন সেই জিনটা ইমার পেছন থেকে তার ঘাড়ে হাত দেয়, আর তাকে জোরে সেখান থেকে ছুঁড়ে ফেলে দেয়। তারপরই ওই জিনটা ইসাকে জড়িয়ে ধরে শুয়ে থাকে। এর মধ্যে তার পেটটা আস্তে আস্তে আরও বড় হয়ে যায়। এরপর হঠাৎ করেই ইসার ঘুম ভাঙে। সে পেটে হাত দিয়ে দেখে যে তার পেটটা অনেক বড় হয়ে গেছে। এরপর সে পেটে জোরে জোরে আঘাত করে যাতে সে বাচ্চাটা নষ্ট হয়ে যায়। এরপর ইসা কাপড়ের একটা হ্যাঙ্গার নেয়, সেটা দিয়ে সে বাচ্চাটা নষ্ট করার চেষ্টা করে। প্রথমে আঘাত করার ফলে তার পেটটা কমে যায়, আর সেখানে বিভিন্ন রকম পোকাগুলো বের হয়। কিন্তু এরপরই যখন ইসা অনেক খুশি হচ্ছিল, সেই সময়ে আবারও পেটটা আস্তে আস্তে বড় হয়ে যায়। এবার পেটে আঘাত করার পরেও পেট আর কমে না। এরপর সেখানে এরিয়েল উপস্থিত হয়। সে ইসাকে নিয়ে সেই জৈন ওস্তাদের কাছে নিয়ে যায়। সেই ওস্তাদ তার আরও সঙ্গী নিয়ে ইসার ঝাড়ফুঁক করা শুরু করে। এরপর আমরা দেখতে পাই ইসা সেই স্বপ্নের জগতে আছে। সেখান থেকে ইসা
চলে আসার চেষ্টা করছিল, কিন্তু সেই জিনটা বলে যে তুমি আমার থেকে কোনোভাবে আলাদা হতে পারবে না। এটা বলেই ঈশাকে সে জড়িয়ে ধরে। আর এদিকে আমরা দেখি ঈশা পুরোপুরি সে জিনের দখলে চলে এসেছে। যে বেডে ঈশাকে বাঁধা ছিল সে বেড সহ ঈশা শূন্যে ভাসতে শুরু করে। আর সেই জিনটা বিভিন্নভাবে সবাইকে ভয় দেখাতে শুরু করে, কিন্তু ওস্তাদ জৈন এবং বাকি সবাই দোয়া ও আয়াত পড়তেই থাকে। এর ফলে জিনটার শক্তি আস্তে আস্তে কমে যায় আর ঈশা ও বিছানা সহ নিচে আবার নেমে আসে। তখন এরিয়েল আবার ঈশার কানে গিয়ে সেই বিশেষ আয়াতটা পড়া শুরু করে। আর তখন আমরা সেই স্বপ্নের জগতে দেখি ঈশার কাছে এরিয়েলও গিয়েছে। এরিয়েল তাকে বলছিল তোমাকে আমার দরকার, তুমি আমার জগতে ফিরে আসো। এরপর ঈশার চারপাশ থেকে ওস্তাদ ও বাকিদের পড়া দোয়াগুলো জোরে জোরে ধ্বনিত হচ্ছিল। আর তখন ঈশা সেই দোয়াগুলো নিজেও পড়া শুরু করে। তখনই আস্তে আস্তে সেই জিনের ক্ষমতা কমে আসা শুরু করে আর সেই জগৎটা ধ্বংস হতে শুরু করে। বাস্তব জগতেও ঈশার কাছ থেকে সে জিনটা দূর হয়ে যায় আর সব কিছুই স্বাভাবিক হয়। এরপর প্রায় 6 বছর কেটে যায়। ঈশার 2টা সন্তান হয়েছে, যারা খুব আনন্দে খেলাধুলা করছিল। তার বড় বাচ্চা বাইরে ফুটবল খেলছিল আর তাকে নেওয়ার জন্য ইমা বাইরে যায়। সে দেখে যে সে বাচ্চার সাথে একটা লোক গল্প করছে, যে কিনা ঈশার স্বপ্নের ওই হ্যান্ডসাম ছেলেটা ছিল। কিন্তু ইমা এটা বুঝতে পারে না, কেননা সে তো তাকে সরাসরি দেখেনি কখনো। অর্থাৎ সেই জিনটা এখনও ঈশার কাছ থেকে চলে যায়নি, সে দূর থেকেই তার পরিবারের উপর নজর রাখছে। এরপর আমরা সেই পডকাস্ট দেখতে পাই, যেখানে ওই মেয়েটাকে দেখানো হয়, যে মেয়ের সাথে এই ঘটনাটা সত্যিই ঘটেছিল। তাহলে কি বুঝলেন? সব সুন্দর স্বপ্ন কিন্তু আসলে সুন্দর হয় না। কিছু স্বপ্ন হয় শয়তানের বিছানো ফাঁদ। দ্য ডেভিলস ব্রাইড বা পেনগান্তিন শয়তান মুভির এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের চারপাশে এমন অনেক কিছু আছে যা আমাদের চোখের আড়ালে থাকে। আচ্ছা, আপনাদের কি কখনো এমন কোনো অদ্ভুত বা গা ছমছমের স্বপ্ন দেখার অভিজ্ঞতা হয়েছে, যা ঘুম ভাঙার পরও সত্যি মনে হচ্ছিল? আপনার সেই হরর অভিজ্ঞতার কথা নিচে কমেন্টে অবশ্যই শেয়ার করবেন। আমি সবার কমেন্ট পড়ব এবং রিপ্লাই দিব। আর এই ভিডিওটি যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে ঝটপট একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ সামনে আরও অনেক ভয়ঙ্কর আর রহস্যময় মুভির গল্প আসছে। আজকের মতো এখানেই শেষ। ও হ্যাঁ, সাবধানে থাকবেন। কে জানে, হয়তো আজ রাতে আপনার স্বপ্নেও কেউ একজন অপেক্ষা করছে।